ফিল্মি স্টাইলে ওঝা ডাকা শুরু হলো। ওঝার একেবারে এভাবে বিন বাজালো, এরকম একটা ব্যাপার। সাবরিনাকে দেখতে পাচ্ছি একদম জলে জঙ্গলে। ইদানিং একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যাচ্ছে রাসেল ভাইপারের আতঙ্ক। তো আসলে সাবরিনা জলে জঙ্গলে কেন, মানে সে ভয়টা নাই, সাপের কোনো ভয় নাই? আসলে আমি আমি আমার নিজের জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে জানি যে সাপ কেন, কুমির হোক, বাঘ হোক, সিংহ হোক, কোনো প্রাণী ভয়ঙ্কর না মানুষের চাইতে। মানুষকেই ভয় লাগে, রাসেল ভাইপারকে লাগে না। তবে আমিও ইদানিং খুলে দেখছি, মানে সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই সব ভয়ঙ্কর সাপের ছবি দিয়ে মানুষ বিভিন্ন স্ট্যাটাস পোস্ট করছে। তো নাম হচ্ছে আবার রাসেল ভাইপার। তো একটা ইংরেজি নাম থাকলে কিন্তু কি, মানে যেমন মিশন ইম্পসিবল, মানে একটা কেমন একটা ভীতি, মানে একটা অন্যরকম ভাব জাগে। তো রাসেল ভাইপার নামটা দেওয়ার জন্য একটা অন্যরকম ভীতি সবার মনে জন্ম নিয়েছে। আসলে কিন্তু এই রাসেল ভাইপার এই উপমহাদেশের, বিশেষ করে আমাদের বরেন্দ্র অঞ্চলের সেই অতি প্রাচীন চন্দ্রবোরা সাপ। আর এই যে সোশ্যাল মিডিয়ায় এত এই রাসেল ভাইপার আতঙ্ক ছড়ানো হচ্ছে, এখন কিন্তু গ্রামাঞ্চলে সবার হাতে, ইভেন কৃষকদের হাতেও স্মার্টফোন। তারা এই জিনিসটা দেখে কিন্তু তারাও একটা ভীতির মধ্যে পড়ে গেছে। তারা কিন্তু খেতে গিয়ে কাজ করা বা মানে শস্য ক্ষেত্রে কাজ করতে ভয় পাচ্ছে। তো এই আতঙ্কটা বা এই ভ্রান্তিটা দূর করার জন্য আমি নিজে একটু বনে জঙ্গলে ঘুরে দেখছি যে এখানে কেউ সাপ আছে কিনা। তো একটা স্টাডি আছে, 2023 সালে 7,500 মানুষ সাপের কামড়ে মারা গেছে। আর 2023 সালে সাপের কামড়ে আক্রান্ত হয়েছিল 4 লাখ মানুষ। তাহলে প্রপোর্শনটা দেখা যাচ্ছে, 4 লাখ মানুষ আক্রান্ত হয়েছে কিন্তু মারা গেছে শুধু 7,500। আর যারা মারা গেছেন তারা কিন্তু এই কারণে মারা যাননি যে চিকিৎসার অভাব, তারা এই কারণে মারা গেছেন যে আমাদের এই উপমহাদেশে একটা ট্রেন্ড আছে যে সাপ কামড় দিল, তারপরে কেউ আবার মানে কামড়, মানে যে আক্রান্ত স্থানে কামড় দিয়ে বিষ চুষে নেওয়ার মতন জিনিস, যত দুনিয়ার টোটকা আজাইরা জিনিস শুরু হয়ে যায়। হ্যাঁ, আবার কেউ ওই জন্য বাঁধন দিয়ে রাখে, মানে নানা ধরনের টোটকা জিনিস এইসব শুরু হয়ে যায়। এবং যে কারণে এইসব করে প্রচুর সময় নষ্ট হয়ে যায়, অনেক দেরি করে হাসপাতালে নিয়ে আসা হয়। এবং মূলত এই কারণেই বিষাক্ত সাপের কামড়ে মানুষ মারা যায়। রাসেল ভাইপার বা চন্দ্রবোরা, যেটাই আমরা যেই নামে ডাকি না কেন, এটা কিন্তু আসলে বিষধর সাপ, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। তো সেই বিষধর সাপটা মানে যেহেতু যেসব জায়গায় স্পটেড হবে, মানে যেখানে দেখা যাবে, সেই জায়গায় কিন্তু কিছু সতর্কতা নিতে হবে। মানে একেবারে যে ইগনোর করতে হবে এমন কোনো কথা না। সতর্কতাটা কি, সেটা হচ্ছে ওই স্পটেড এলাকাটা এড়িয়ে চলতে হবে। হ্যাঁ, মানে সাপকে যদি আমরা ডিস্টার্ব না করি তাহলে সাপও কিন্তু আমাদের উপর হামলা করবে না, এই বিষয়ে নিশ্চিত। এখানে কিন্তু একটু প্রচলন রয়েছে আবার, বিভিন্ন সাপ, অন্য প্রজাতির সাপ সরাসরি ডিম দেয়। আর এই যে রাসেল ভাইপার যে সাপটির কথা আপনি বলেছেন, এই সাপটি সরাসরি বাচ্চা দেয়, 40 থেকে 80টা বাচ্চা দেয়। তো অনেকে বলছে এই সাপটা দ্রুত বংশবিস্তার। সাপ যতই দ্রুত বংশবিস্তার করুক না কেন, এখন মাছও তো অনেক দ্রুত বংশবিস্তার করতে পারে। বংশবিস্তারের বিষয়টা তো একটা আলাদা বিষয়। আগেও চন্দ্রবোরা সাপ ছিল, এখনো চন্দ্রবোরা সাপ আছে, ওই একই জিনিস। হ্যাঁ, এখন মূল ব্যাপারটা হচ্ছে বংশবিস্তার না, কারণ আগেও চন্দ্রবোরা সাপ যেই সিস্টেমে বংশবিস্তার করতো, এখনো নিশ্চয়ই সেই প্রজাতি একই সিস্টেমে বংশবিস্তার করে। মূলত আতঙ্কিত না হয়ে যেটা করতে হবে যে সতর্কতা, আমি যেটা বলতে চাচ্ছি, প্রথম কথা যে ওই স্পটেড এলাকাটা এড়িয়ে চলতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে ওখানে চলাফেরা বা কাজ করতে হলে, কারণ কাজ তো করতেই হবে, গামবুট পরিধান, মানে এরকম স্যান্ডেল না, খোলা স্যান্ডেল না, গামবুট পরিধান করে ওই জায়গায় চলতে হবে। এখন গামবুট জিনিসটা কিন্তু খুব একটা আনকমন জিনিসও না, খুব দামি জিনিসও না, 300 টাকায় গামবুট পাওয়া যায়। তো এলাকায় যারা কাজ করেন হেলথ নিয়ে অথবা যারা জনপ্রতিনিধি, তারা কিন্তু কৃষকদের এটা প্রোভাইড করতে পারেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, রাতের বেলা সন্ধ্যা হলেই ওই এলাকায় বের হতে হলে টর্চ, লাঠি এগুলা নিয়ে বের হতে হবে। এবং সাপ
ওই চন্দ্রবোরা সাপের একটা স্পেশাল হিস হিস জাতীয় শব্দ আছে, ওটা যারা চেনেন গ্রামাঞ্চলের মানুষ, তো সেটা চিনতে পারলে তো অবশ্যই ওই এলাকা পরিহার করতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে বিষাক্ত সাপের কামড় সম্পর্কে একটা ধারণা থাকে, মানে চন্দ্রবোরা সাপ কামড়ালে কি হয়। এটা হচ্ছে মূলত যেটা কাজ করে, মানে আমাদের কগুলেশন সিস্টেমটার উপর কাজ করে এই বিষটা, সাপের টক্সিন মানে ভেনমটা। তো এই ভেনমটা রক্তক্ষরণের একটা তৈরি করে, যে রক্তক্ষরণ হয়। দেখা যায় যেখানে কামড় দিচ্ছে সেখান থেকে রক্তক্ষরণ হয়, ইউরিন থেকে রক্তক্ষরণ হয়, যার ফলে দেখা যায় যে এই রক্তক্ষরণটা চলছে, মানে রেনাল ফেলিয়ার হতে পারে। তারপরে এই জাতীয় লক্ষণগুলা, এই যে রক্তক্ষরণের এটা বেশি প্রবল। তো সাপ কামড়ালে, সেটা যেই সাপই হোক, মানে সাপ কামড়ালে কিন্তু মানুষের মাথা, মানে সাপ দেখলে আমি তো নিজেই ভয়ে হয়ে যাবো। মানে সাপ কামড়ালে কিন্তু মানুষের ধারণা থাকে না যে এটা চন্দ্রবোরা সাপ, না এটা অন্য কোনো প্রজাতির বিষাক্ত সাপ, নাকি এটা একেবারেই বিষাক্ত না। তো প্রথমে কিছু চিন্তা ভাবনা না করে বিষাক্ত অবিষাক্ত প্রথমেই নিয়ে যেতে হবে নিকটস্থ এমন হাসপাতালে যেখানে অভিজ্ঞ চিকিৎসক আছেন, যিনি ডায়াগনোস করতে পারবেন যে এটা কি বিষাক্ত সাপের কামড় নাকি এটা বিষ ছাড়া সাপের কামড়। আচ্ছা, এখানে একটু প্রশ্ন রয়েছে। জি, বিষাক্ত সাপের কামড় এবং নরমাল সাপের কামড়, এটা বোঝার কায়দা কি, কিভাবে আমরা বলেছে, অনেকে বলছে সাপের কামড়ে, বিষাক্ত সাপের কামড়ে দাঁত বসে যায়, আর যেটা নরমাল সাপের কামড় বিষ নাই সেটা দাঁত বসে না। আমি বলবো যে আমার যেটা মতামত সেটা হচ্ছে যে আমি সাপের এই বিষয়টা বিশেষজ্ঞ নই, তারপরে আমি আমার মতামতটা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যখনই সাপ কামড়াবে নিজেদের চিন্তা ভাবনা করার দরকার নাই, দাঁত বসলো দাঁত বসে নাই, এটা কি আসলে আঁচড় না দাগ, এইগুলা নিয়ে নিজের গবেষণা করার দরকার নেই। যেই সাপে কামড় দেখ, সেটা বিষাক্ত অবিষাক্ত, দ্রুততম সময়ে হাসপাতালে নিতে হবে। ওখানে যিনি অভিজ্ঞ চিকিৎসক আছেন উনি ডায়াগনোসিস করবেন যে এটা কি ধরনের সাপের কামড়। এখন মানে কিছু কিছু ভেনম কাজ করে হচ্ছে আপনার রক্তক্ষরণের সমস্যা তৈরি করে, আবার কিছু কিছু নিউরোলজিক্যাল সিস্টেমের উপর কাজ করে। দেখা যাচ্ছে যে খুব রক্তক্ষরণ হচ্ছে, সেটাও একটা সিস্টেম হতে পারে। আবার চোখের পাতা পড়ে যাচ্ছে, শ্বাসকষ্ট, এটাও একটা হতে পারে। রেনাল ফেলিওর থেকে শুরু করে হার্ট ফেলিওর, সেটাও হতে পারে। মাথাও পড়ে যাচ্ছে অনেক সময়। হ্যাঁ, সেই তো, মানে চোখ পড়ে যাচ্ছে, মাথা পড়ে যাচ্ছে, শ্বাসের সমস্যা হচ্ছে, সেটাও হতে পারে। মানে অভিজ্ঞ চিকিৎসক বলে দেবেন, বুঝে নেবেন যে লক্ষণগুলা কি। এবং অবশ্যই একটা প্রবণতা আছে যে সাপ করলো, ওখানে ঠিক ফিল্মি স্টাইলে মুখ দিয়ে সাপের বিষ তুলে নেওয়ার চেষ্টা, অথবা ওই জায়গাটা শক্ত করে বাঁধন দেয়া। এটা কিন্তু কখনো করা যাবে না, কারণ চন্দ্রবোরা সাপ যখন মানে ভেনমটা করে কি রক্তক্ষরণ করে, তো বাঁধনটা দিলে হয় কি ওখানে ইন্টারনাল ব্লিডিং এর ফলে ওই জায়গাটা, ওখানে যে ব্লিডিংটা হয় পরে দেখা যায় ওখানে নেক্রোসিস হয় এবং অর্গান লস হতে পারে। তো এই সবগুলো জিনিসই আমাদের নিজেদের গবেষণা করার দরকার নেই, মাথায় রাখতে হবে যেই আমাকে এখানে কামড়াক না কেন আমি যাব অভিজ্ঞ চিকিৎসকের কাছে একটা ভালো হসপিটালে। এবং উপজেলা লেভেলেও কিন্তু এই অ্যান্টিভেনম রয়েছে, তো এই চিকিৎসকই অ্যান্টিভেনম প্রয়োগ করবেন। তো এটা নিয়ে মানে ভীত না হয়ে, আতঙ্কিত না হয়ে আমার মনে হয় যে সচেতন হতে হবে এবং এই পদ্ধতিগুলা। আরেকটা ব্যাপার হচ্ছে যে চন্দ্রবোরা সাপ এই কারণে প্রচুর সাপ কিন্তু মেরে ফেলা হচ্ছে, কারণ এক একটা মানুষ কিন্তু জানেই না এটা যে এটা চন্দ্রবোরা না অন্য কোনো কিছু। আল্লাহ পাক কিন্তু একটা মানে সকল প্রাণীকে, সকল প্রজাতিকে একটা বিশেষ কারণেই তৈরি করেন। এই যে একটা ইকোসিস্টেম, হ্যাঁ, একটা ফুড চেইন, সেটার মধ্যে সাপের তো অবশ্যই ভূমিকা আছে। যেমন ধরেন আমাদের যখন ধান পাকে, তখন পাকা ধান পাকলে কিন্তু কোনো ওষুধ প্রয়োগ করা যায় না, মানে কীটনাশক প্রয়োগ করা যায় না। তখন দেখা যায় যে ইঁদুরগুলো বিভিন্ন জায়গায় গর্ত করে ধান খেয়ে ফেলতেছে, সাপ কিন্তু সেই ইঁদুরগুলা খায়। এখন যদি আমরা নির্বিচারে সাপ নিধন করা শুরু করি, তাহলে কি একটা ইকোসিস্টেমের ব্যালেন্স নষ্ট হবে না? একটা ফুড চেইন যেটা আছে প্রকৃতিতে, যেটা আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন, সেটা নষ্ট হবে। তো এই যে সাপ নিধন চলছে, একটা বিরল প্রজাতির অজগরকে পিটিয়ে মেরে ফেলা হলো এই চন্দ্রবোরা সন্দেহে, তো এইগুলা বাদ দিতে হবে। আসলে আমি মনে করি এবং আমি বিশ্বাস করি